আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের থার্ড লেকচার। হ্যাঁ, আমরা হোপফুলি প্রিভিয়াস দুইটা লেকচারে মোটামুটি সবকিছুই কভার করে ফেলছি এবং আমরা বাসায় এইচডব্লিউ গুলাও করছি। এখন আমরা আসি আমাদের থার্ড লেকচারে। শুরুতে আমাদের কি বলছে, আমরা এই লেকচারে মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস পড়বো, ঠিক আছে? সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা একটা টপিক লিখছি, এটা হচ্ছে অষ্টকের নিয়ম, বা এটাকে আমরা বলি হচ্ছে রুল অফ অক্টেট। এখন আমি এর আগে বলছিলাম কোন একটা ডেফিনেশন বা স্টেটমেন্ট যেটাই হোক না কেন, আমরা এই ডেফিনেশন বা স্টেটমেন্ট পড়ার ক্ষেত্রে কতগুলো কি পয়েন্ট মাথায় রাখবো। আমরা একদম গতানুগতিক ওয়েতে একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করব না, আবার একদম নিজের মতো করে বানায়ও লিখবো না। তাহলে এইখানে কি পয়েন্টগুলো কি ভাইয়া, আমরা একটু পড়ি। সেটা আমাদেরকে বলছে অনুগঠনকালে। তাহলে ফার্স্ট পয়েন্ট দেখেন, কখন হইতে হবে এটা? অনুগঠনকালে। আচ্ছা ঠিক আছে, অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন, দেখেন ইলেকট্রন গ্রহণ বর্জন এই দুইটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করব। এটা তো কখনো পসিবল না ভাই, যে একটা ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু কেউ বর্জন করবে না, আবার কেউ বর্জন করবে কিন্তু কেউ গ্রহণ করবে না। এটা পসিবল না, গ্রহণও করতে হবে বর্জনও করতে হবে। তাহলে এই দুইটা ওয়ার্ডকে আমি একটা পয়েন্ট হিসেবে মাথায় রাখলাম। তারপরে বলতেছে অথবা ভাগাভাগির মাধ্যমে, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রন শেয়ার। তাহলে গ্রহণ বর্জন হইতে পারে, আবার কি হইতে পারে, ইলেকট্রন শেয়ার হইতে পারে, দুইটাই পসিবল। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা তারপরে বলছে ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে। এই যে আরো একটা পয়েন্ট, সর্বশেষ শক্তি স্তরে, অন্য কোনো স্তরে না। জাস্ট আমাদের কোনটা চিন্তা করব, লাস্ট শেল বা লাস্ট প্রধান শক্তি স্তর, এইটা আমরা চিন্তা করব। আচ্ছা ফাইন। তারপরে বলছে 8টা করে, এই যে মেজর একটা পয়েন্ট, এবং এইটা মোস্ট মেজর পয়েন্ট। কি বলতেছে এখানে আমরা একটু দেখি। সর্বশেষ শক্তি স্তরে একটা ছিল, আরেকটা হইতেছে 8টা ইলেকট্রন থাকতে হবে। এই যে 8টা ইলেকট্রনের জন্য এটাকে আমরা কি বলতেছি, অষ্টকের নিয়ম। আচ্ছা এখন 8টা করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। এই যে আরো একটা পয়েন্ট, অনেকগুলো কি পয়েন্ট আছে এখানে। নিষ্ক্রিয় গ্যাস বা যেগুলোকে আমরা ইনার্ট গ্যাস বলি বা নোবেল গ্যাস বলি, ঠিক আছে, এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে। এইটাকে আমরা কি বলতেছি, অষ্টকের নিয়ম। এখন ভাই অনেক কিছু তো পড়লাম, একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে যে আমি এখানে র্যান্ডমলি একটা মৌল নিলাম। ফর এক্সাম্পল আমরা নিলাম হচ্ছে এখানে সোডিয়াম, ঠিক আছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। এটা তাহলে ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে? প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসে, 2টা, 2, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসে, 8টা, দিলাম আমি 8টা। তাহলে কয়টা ইলেকট্রন ফিল আপ হয়েছে, 8টা, 2টা, 10টা। আচ্ছা তাহলে টোটাল ইলেকট্রন কয়টা লাগবে, 11টা। এবার আমি যদি বলি যে শেষে তাহলে কয়টা ইলেকট্রন বসবে, একটা ইলেকট্রন বসবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আমি যদি বলি যে ভাই এখানে সোডিয়ামের শেষ কক্ষপথ, একদম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, এই যে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আচ্ছা এখন অষ্টকের নিয়ম আমাদেরকে কি বলতেছে, শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে হবে, 8টা ইলেকট্রন থাকতে হবে। এখন 8টা ইলেকট্রনের জন্য এই সোডিয়ামের জন্য 2টা অপশন আছে। আমি 1 নম্বর অপশন লিখি, শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন যোগ করে 8টা হইতে পারে, এটা তার একটা অপশন। আবার এরকমও হইতে পারে যে ভাই এখানে একটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন আমি বাইরে বের করে দিলাম, বের করলে কয়টা ইলেকট্রন থাকবে, 0 ইলেকট্রন থাকবে। 0 ইলেকট্রন থাকলে আমাকে বলেন এই শক্তি স্তরটা কি থাকবে, এই শক্তি স্তর তো থাকবে না। তখন শেষ শক্তি স্তর কোনটা হয়ে যাবে, সেটা হচ্ছে এই শক্তি স্তরটা হয়ে যাবে। কয়টা ইলেকট্রন আছে এখানে, 8টা ইলেকট্রন আছে। তাহলে তখনও এটাকে আমরা কি বলবো, অষ্টকের নিয়ম বলবো। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের জন্য কোনটা ইজি বলেন তো, 7টা ইলেকট্রন যোগ করাটা ইজি নাকি একটা ইলেকট্রন বাদ দেওয়াটা ইজি? অবভিয়াসলি ভাই সেকেন্ডটা, তাই না? এখানে ইলেকট্রন কম, কয়টা ইলেকট্রন, একটা। ওইটাকে জাস্ট আমি যখন বাদ দিয়ে দিব তখনই আমাদের এনাফ হয়ে যাবে। ফাইন, তাহলে আমরা এখানে কি করব, সোডিয়ামের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে যদি বাদ দেই যে সোডিয়াম এর তাহলে কি লিখছি এখানে, সোডিয়ামের শেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন বাদ দিলে কি ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াবে, 2,8।
তাহলে এই কনফিগারেশনটার দিকে আমরা একটু লক্ষ্য করি, দেখা যাক এখানে প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তাহলে সেই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? এখন 8টা ইলেকট্রন। তো এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? অষ্টক নিয়ম বলতেছি। তাহলে এখানে কি ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে নাকি ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি হয়েছে? অবভিয়াসলি এখানে একটা ইলেকট্রন আমরা কি বলছি? দান করে দিতে বলছিলাম। তাহলে একটা ইলেকট্রন দান করে দিছে, তার মানে এই যে কি হয়েছে, এখানে বর্জনটা হয়েছে। আচ্ছা, এখন গ্রহণ কে করছে এটা আমাদের কোশ্চেন আসতে পারে, এটা আমরা একটু পরে দেখতেছি। একটা যৌগ যখন গঠন হবে তখন আমরা দেখবো যে অন্য একটা পরমাণু কি করবে, এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি এতটুকু। তাহলে এটাকে আমরা কি বলতেছি? অষ্টকের নিয়ম। আমরা আরো একটা উদাহরণ দেখি, নতুন একটা স্লাইড নিলাম এখানে, আমরা আরো একটা উদাহরণ দেখি। হচ্ছে ফর এক্সাম্পল আমাদের কাছে আছে হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? এটা হচ্ছে 17। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2,8, 10টা ইলেকট্রন শেষ, আর কয়টা আছে? 7টা। তাহলে এখানে 2,8,7। এবার আমরা যদি বলি যে ভাই ক্লোরিনের জন্য আমাদের দুইটা অপশন, সে কিভাবে শেষ শক্তি স্তরে 8টা আনতে পারবে? একটা অপশন হইতে পারে যে 7টা ইলেকট্রন, একটা অপশন হইতে পারে যে হচ্ছে আমাদের 7টা ইলেকট্রন বাদ দিয়ে দিতে পারে, এটা আমাদের 1 নাম্বার কন্ডিশন হইতে পারে। অথবা 2 নাম্বার কন্ডিশন হইতে পারে যে সে 7টার থেকে একটা ইলেকট্রন জাস্ট কি করবে? যোগ করবে। তাহলে আমাদের এখানে কয়টা আসবে? 8টা। আর এখানে কয়টা আসবে? 0। যদি 0 চলে আসে তখন শেষ শক্তি স্তর হয়ে যাবে এইটা। তার মানে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখন 8টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের কি হইলো? অষ্টকের নিয়মটা মেনে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোনটা ফলো করব ভাই? এই দুইটার মধ্যে আমাদের জন্য কোনটা বেশি ইজি আর বলেন তো? অবভিয়াসলি কোনটা ভাই? সেকেন্ডটা। এইটা হচ্ছে আমরা ফলো করব। তাহলে আমরা যদি একটু বলি এখন, তাহলে ক্লোরিন কি করবে? ক্লোরিন আসলে 17 আছে, ঠিক আছে আমরা মানলাম। এটা হচ্ছে একটা ইলেকট্রন আমরা কি করব? যোগ করাবো ওকে। একটা ইলেকট্রন যদি যোগ করাই তখন এটার ইলেকট্রন বিন্যাস কেমন দাঁড়াবে? 2,8। তাহলে শেষ শক্তি স্তরে 7টা ছিল, একটা নতুন ইলেকট্রন আসছে যেটা নতুন ইলেকট্রন। তাহলে এখন কয়টা হবে শেষ শক্তি স্তরে? 8টা ইলেকট্রন হবে। আর শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়েছে, এটা দিয়েই আমি কি বলতেছি? অষ্টকের নিয়ম ফলো করছে। ফাইন, বুঝতে পারছি। আচ্ছা এখন আমি একটু প্রিভিয়াস স্লাইডে চলে যাই, একটা জিনিস একটু দেখাই। সেটা হচ্ছে যে এখানে আমরা আরো একটা পয়েন্ট ছিল, কি বলছে এখানে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? আমরা হয়তো এগুলা মোটামুটি ভাবে জানি যে গ্রুপ 18। আমি একটু এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো লিখি, যে গ্রুপ 18 এখানে যে মৌলগুলো আছে এগুলোকে বলি হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাস। কি কি আছে এখানে ভাই? হিলিয়াম, তারপরে আছে নিয়ন, তারপরে আছে আর্গন, ক্রিপ্টন, জেনন, অর্গানিজম। আচ্ছা এই যে আমরা মৌলগুলো লিখলাম, তাহলে এখানে কয়টা আছে দেখেন তো? হিলিয়াম আছে, হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে আমাদের 18, তারপরে এটা 36, এটা হচ্ছে আমাদের 54, আর অর্গানিজম আরেকটা আছে, সরি এখানে হচ্ছে আমাদের রেডনটা মিস গেছে, রেডন 86, দেন আসবে আমাদের অর্গানিজম 118। এখন এই যে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলো লিখলাম, আমি একটু খেয়াল করি, এইখানে যখন আমরা ক্লোরিনের ইলেকট্রন একটা যোগ করছি তখন এটা কি হয়েছে দেখেন তো? 2,8,8। কয়টা ইলেকট্রন এখন? 8টা, 8টা, 16টা, 17টা, 18টা। দেখেন তো 18টা আসলে কি আমাদের এই আর্গনের ইলেকট্রন বিন্যাস না? আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাহলে ক্লোরিন আসলে কিসের মতন হয়ে গেছে? ক্লোরিন আসলে একটা আর্গনের মতো আচরণ করতেছে, আর্গনের মতন হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন লাভ করছে। হোপফুলি দ্যাট মেক্স ক্লিয়ার। তারপরে আমরা এর আগের স্লাইডে একটা যে উদাহরণ দেখছিলাম যে ভাই সোডিয়ামে দেখেন তো শেষ কক্ষপথে যখন আমি একটা বাদ দিয়ে দিছি, একটা বাদ হয়ে গেছে ভাই, এখন কয়টা ইলেকট্রন আছে টোটাল? 2 আর 8, মানে কয়টা ইলেকট্রন আছে? 10। দেখেন তো 10 আসলে কার ইলেকট্রন বিন্যাস? 10 আসলে আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে সোডিয়াম হয়ে গেছে কিসের মতন? নিয়নের মতন। ক্লোরিন হয়ে গেছে কিসের মতন? আর্গনের মতন। নিয়ন আর আর্গন এই দুইটাই আসলে আমাদের কি? দুইটা নিষ্ক্রিয় গ্যাস, তাই না? তাহলে আমরা বলতে পারি এরা আসলে কি করছে?
নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে বা নিষ্ক্রিয় গ্যাসের মতন হয়ে গেছে, সোজা বাংলা কথা। আচ্ছা ঠিক আছে, এখন এই যে আমরা অষ্টক নিয়মটা মোটামুটি ভাবে বুঝতে পারছি। আরেকটা পয়েন্ট হচ্ছে, দেখেন সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করছে, সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করছে, আমি একটু অন্যভাবে দেখাই জিনিসটা। সোডিয়ামের কাছে হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন ছিল? 11টা ইলেকট্রন ছিল। তাহলে ও কি করছে? একটা ইলেকট্রন দিয়ে দিছে, এই ইলেকট্রনটা দিয়ে দিছে। আবার এখানে আমরা যদি বলি ক্লোরিন আসলে কি করছে, এই একটা ইলেকট্রনকে সে কি করছে? অ্যাকসেপ্ট করছে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিছে, ওই একটা ইলেকট্রনই আবার কি অ্যাকসেপ্ট করছে? ক্লোরিন গ্রহণ করছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি যে ভাই এখানে আসলে দুইটা জিনিস হয়েছে, একটা হয়েছে দান বা আমরা বলতেছি বর্জন, আরেকটা হচ্ছে আমরা গ্রহণ। গ্রহণ, তাহলে এই যে আমাদের দান এবং কি গ্রহণ দুইটা একসাথে হবে, এবং এই দুইটা একসাথে হওয়ার মাধ্যমে সোডিয়াম এবং ক্লোরিন মিলে একটা যৌগ তৈরি করবে বা একটা সোডিয়াম ক্লোরাইড বা লবণের একটা কি তৈরি করবে? অণু তৈরি করবে। এই জন্যই ভাই, এই জন্যই আমরা ফার্স্টে বলে আসছিলাম যে অণু গঠনকালে, অণু গঠনকালে, এই জন্য আমরা কি বলে আসছি? অণু গঠনকালে এই পয়েন্টটা আমরা বলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি ভাবে বুঝতে পারছি। আমরা একটু ফার্স্ট আরো একটা উদাহরণ দেখে ফেলি। সে আরো একটা উদাহরণ কি? সে আরো একটা উদাহরণ আমি যদি বলি যে আমাদের কাছে আছে অন্য একটা মৌল নিয়ে আমরা, হ্যাঁ আমাদের কাছে আছে হইতেছে এখন ক্যালসিয়াম। ওকে ফাইন, ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20, তাই না? আচ্ছা ক্যালসিয়াম 20, এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 2, 8, 8, কয়টা ইলেকট্রন হলো? 8 8 10 8 8 16 17 18, দুইটা লাগবে, তাহলে আমরা 20, এই যে আমরা 2 দিয়ে দিলাম, গেল। আচ্ছা এখন এখন আমি আরো একটা মৌল নিতেছি, সেটা হচ্ছে আমাদের আছে সাপোজ ফ্লোরিন আছে, হ্যাঁ ফ্লোরিন হইতেছে 9, তাহলে 2, তারপরে কত? 7। এই দুইটি ইলেকট্রন বিন্যাস আমরা মোটামুটি সবাই জানি, সবাই বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আমি যদি এখানে বলি এখন যে ভাই বলেন তো ক্যালসিয়ামে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। এখন ক্যালসিয়ামের জন্য কোনটা ইজি? আমি যদি অষ্টক নিয়ম ফলো করতে চাই তাহলে ক্যালসিয়ামের জন্য কোনটা ইজি বলেন তো? 2টা ইলেকট্রন বাদ দিয়ে দেওয়া অথবা 6টা ইলেকট্রন গ্রহণ করা, কোনটা আমাদের জন্য ইজি? অবভিয়াসলি আপনারা সবাই জানেন যে এখানে আসলে আমি যদি 2টা ইলেকট্রন ভাই বাইরে বের করে দিই, এই 2টা ইলেকট্রনকে আমি কি করছি? বাইরে বের করে দিছি, তাহলে আমাদের কি হবে? এটা আমাদের জন্য শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। তখন এটা কি হবে? অষ্টক নিয়ম বা রুল অফ অক্টেভ ফলো করছে। আবার আমি যদি বলি যে ফ্লোরিনের জন্য শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা আছে, আমি একটা ইলেকট্রন যোগ করলেও 8টা পাবো, তাই না? আবার আমি যদি 7টা ইলেকট্রন মাইনাস করি তাহলে এখানে 0 ইলেকট্রন পাবো। তখন এটাকে অষ্টক নিয়ম পড়বে না, এটা একটা ভিন্ন নিয়মে চলে যাবে, আমরা একটু পরে দেখবো সেটা। আগে আমাকে বলেন এই দুইটার জন্য কোনটা ইজি আমাদের জন্য? 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আমি যোগ করি তাহলে আমাদের 8টা ইলেকট্রন হয়ে যাইতেছে, এইটাই আমাদের অষ্টক নিয়ম। তাহলে এখানে আমরা কি দেখতে পাই যে আসলে ক্যালসিয়াম কি করছে? ক্যালসিয়াম আসলে তার থেকে 2টা ইলেকট্রন দিয়ে দিছে। আমি এখানে লিখলাম একটা ইলেকট্রন আর এইখানে লিখলাম আরো একটা ইলেকট্রন। তো ক্যালসিয়াম তো আমাদের 2টা ইলেকট্রন দিয়ে দিছে। ক্যালসিয়াম যখন 2টা ইলেকট্রন দিয়ে দিছে তখন এটা কিসের মতন হয়ে গেছে দেখেন তো? এই এতটুক থাকবে তখন, তাই না? 2, 8, 8, এটা কার মতন? 8 8 16 17 18, 18 নম্বর কি আছে? 18 নম্বর আছে হইতেছে আমাদের আর্গন। তার মানে ক্যালসিয়াম এখন কার ইলেকট্রন বিন্যাস লাভ করছে? আর্গনের ইলেকট্রন বিন্যাসটা লাভ করছে। তাহলে আমি এটা একটু লিখে ফেলি যে এই ক্যালসিয়াম এখন হয়ে গেছে কিসের মতন? আর্গনের মতন। আচ্ছা ঠিক আছে, এখন এই যে 2টা ইলেকট্রন কি বলে এটাকে দান করে দিছে, আমি এটাও একটু লিখে দিই যে 2টা ইলেকট্রন দান, ক্যালসিয়াম হচ্ছে মহানুভব, 2টা ইলেকট্রন কি করছে? দান করে দিছে। ঠিক আছে, এখন কেউ না কেউ তো গ্রহণ করতে হবে, শুধু আমি ইলেকট্রন দিয়ে দিলাম কেউ নিল না, এটা পসিবল না। হ্যাঁ তাহলে কে নেবে এখানে? আমি যদি বলি এখানে একটা ফ্লোরিন বসে আছে ভাই, ফ্লোরিনের কয়টা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন দরকার। তখন ফ্লোরিন কি করবে? এই একটা ইলেকট্রনকে সে কি করবে? গ্রহণ করবে। সেইম ওয়েতে এখানে একটা ফ্লোরিন আছে,
এই ফ্লোরিন কি করবে, এই একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। এইভাবেই ওরা আসলে কি তৈরি করবে, একটা অণু তৈরি করবে। তাহলে এখানে হয়েছে দান আর এখানে হয়েছে গ্রহণ, এখানেও কি হয়েছে, গ্রহণ। তাহলে এবার একটু আমরা যদি খেয়াল করি, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার কারণে ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে তখন তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে। তখন আমরা বলবো এটাকে 2,8। তো 2,8 যখন আসে, এবার আমাকে বলেন যে এখানে 8 আর 2 10, 10 কার যেন ইলেকট্রন বিন্যাস, আমরা একটু আগে দেখে আসছিলাম 10 হইতেছে আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যে আমাদের ফ্লোরিনটা, এটা আসলে কার মতন হয়ে গেছে, এখন এটা নিয়নের মতন হয়ে গেছে। এটা আসলে এখন কার মতন হয়ে গেছে, নিয়নের মতন হয়ে গেছে। তাহলে এই অষ্টক নিয়মটাকে আমি ফুল যদি একটু র্যাপ আপ করে নিয়ে আসি, সেটা হচ্ছে যে ভাই সিম্পল হিসাব, যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা লাগবে, 8টা ইলেকট্রন থাকা লাগবে। এটা কখন, এটা হচ্ছে আমাদের অণু গঠনকালে। আচ্ছা, এটা কিভাবে হইতে পারে, এটা ইলেকট্রন গ্রহণ বর্জন এভাবেও হইতে পারে, অথবা আমাদের হইতে পারে ইলেকট্রন ভাগাভাগি বা যেটাকে আমরা বলতেছি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখলে অষ্টকের নিয়ম শেষ। তারপরে আসি আমরা আমাদের পরের স্লাইডে। আচ্ছা, এবার আসে আমাদের 2 এর নিয়ম। দেখেন, যখন অষ্টক নিয়মটা আবিষ্কার হয়েছে তখন সায়েন্টিস্টরা এখানে কিছু ফ্লস খুঁজে পাইছে, মানে সীমাবদ্ধতা খুঁজে পাইছে, যে আমরা আসলে সবগুলা মৌলকে বা সবগুলা যৌগকে আমরা এই অষ্টক নিয়মের মধ্যে ফেলতে পারতেছি না। কিছু না কিছু যৌগ এটার থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যৌগগুলা কি, যেমন আমি যদি বলি এখানে আমরা যখন হাইড্রোজেন 2 বা হাইড্রোজেন গ্যাস এইটার ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে যাই, তখন এখানে আসলে আমাদের অষ্টকের নিয়ম প্রয়োজন পড়তেছে না বা অষ্টক নিয়ম লাগতেছে না। তাহলে এটা অবভিয়াসলি অন্য কোনো মেথডে আমাদের সলিউশন করা পসিবল। তখন আমাদের আসলে হচ্ছে 2 এর নিয়ম। তাহলে মাথায় রাখবেন, কোনো কিছু আবিষ্কার হয়েছে বা নতুন কোনো কিছু আসছে, এটার আগে অবভিয়াসলি কি ছিল, একটা প্রবলেম ছিল। ওই প্রবলেমের সলিউশন করতে যেয়ে আমরা নতুন একটা জিনিস নর্মালি আবিষ্কার করে থাকি। এখন এখানে তাহলে প্রবলেমটা কি ছিল, আমরা সবগুলা যৌগকে বা অণুকে অষ্টকের নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি না। তাহলে আমরা দেখি 2 এর নিয়ম কি বলছে। অণু গঠনকালে, তাহলে এখানেও আমাদের কি পয়েন্ট, একটা অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। মানে হইতেছে ভাই খাঁটি বাংলা কথা, কয়টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন থাকতে হবে। হ্যাঁ, এখন অষ্টক নিয়মে কয়টা ইলেকট্রন ছিল ভাই, সিম্পল 8টা। নাম দেখলেই বোঝা যায়। 2 এর নিয়মে কয়টা, এটা আরো সুন্দর করে বলে দিচ্ছে। 2 এর নিয়মে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন থাকবে। এখন এইটা আসলে কাদের জন্য আমরা অ্যাপ্লাই করব, আমরা এটা হাতে গোনা কয়েকটা মৌল আমি একটু এখানে লিখে দিই। এটা হচ্ছে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তো কেন, এই জিনিসগুলোর মধ্যে কি আছে যেটা দিয়ে আমরা অষ্টকের নিয়ম বলতে পারতেছি না? দেখেন, হাইড্রোজেনে ইলেকট্রন আছে কয়টা ভাই, একটা। হিলিয়ামে কয়টা, 2টা। লিথিয়ামে কয়টা, 3টা। বেরিলিয়ামে কয়টা, 4টা। তো এদের পক্ষে কি 8টা ইলেকট্রন হওয়া সম্ভব? ওদের কাছে ভাই আছে 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন। আপনি কিভাবে ওদেরকে 8টা ইলেকট্রন বানাবেন? বা অষ্টকের নিয়মে এখানে প্রশ্নই আসে না। এই প্রবলেমটা সলিউশন করার জন্য তখন আমাদের কাছে আসছে 2 এর নিয়ম। ঠিক আছে, আচ্ছা, বা ডুয়েট রুল বলি এটাকে আমরা। এখন 2 এর নিয়ম আমরা একটা উদাহরণ দেখি, 2-3টা উদাহরণ দেখব। সেটা হচ্ছে যে এই 2টা আমি একটু মুছে দিলাম। আচ্ছা, 2 এর নিয়মের জন্য আমাদের কি লাগবে, একটা এক্সাম্পল অলরেডি দেওয়া আছে। দেখেন, বেরিলিয়াম ক্লোরাইড। তো এটা দিয়ে আমরা শুরু করি। সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2,2, 4টা ইলেকট্রন টোটাল। তাহলে 2টা আর 2টা আছে। এখন ওর পক্ষে কি ভাই বলেন তো আমাকে, ওর পক্ষে কি আসলে আরো 6টা ইলেকট্রন নেওয়া সম্ভব? এই যে 2টা আছে, এই 2 এর সাথে কি আরো 6টা ইলেকট্রন নেওয়া সম্ভব, নাকি হচ্ছে আমাদের 2 থেকে 2 মাইনাস করে দিব? কোনটা আমাদের জন্য ইজি? দেখেন, 2 থেকে আমি যদি 2 মাইনাস করে দিই, তাহলে শেষ কক্ষপথে কি থাকবে, 0 ইলেকট্রন থাকবে। তাহলে শেষ কক্ষপথ বা একমাত্র কক্ষপথ তখন হয়ে যাবে এইটা। কয়টা ইলেকট্রন আছে, 2টা। এর মাধ্যমেও সে কি হইতে পারে, স্টেবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করতে পারে। আমি আবার বলি কথাটা, এই যে 2টা ইলেকট্রন দান করে দিল বেরিলিয়াম, অ্যাকচুয়ালি কি করে, এখানে এই বেরিলিয়ামটা আছে,
সে এই শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন এই দুই সাইডে দিয়ে দিছে, সিম্পল। এখানে একটা ইলেকট্রন আর এইখানে একটা ইলেকট্রন দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, দিয়ে দেওয়ার কারণে এখন ওর কাছে কয়টা ইলেকট্রন আছে? এখন ওর কাছে দেখেন তো কয়টা ইলেকট্রন আছে? শুধু এই ইলেকট্রনটা আছে বা দুইটা ইলেকট্রন আছে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন আছে, এটাকে আমরা কি বলতেছি? দুইয়ের নিয়ম বলতেছি। এবং দেখেন এটা কার জন্য হয়েছে? বেরিলিয়ামের জন্য হয়েছে। তাহলে এখানে আমরা কমপ্লিট করি জিনিসটা, যে এখানে আছে কি? ক্লোরিন আছে। আমরা একটু আগে দেখে আসছি ভাই, ক্লোরিন আসলে কি করতে চায়? একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো সে কিভাবে গ্রহণ করবে? বেরিলিয়াম থেকে ইলেকট্রনটা আসবে, গ্রহণ করবে। আবার সেম ওয়েতে এখানে একটা আমরা কি দিলাম? ক্লোরিন। বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন আসবে, ক্লোরিনটা কি করবে? গ্রহণ করবে। তাহলে এইখানে হচ্ছে আমাদের গ্রহণ হয়েছে, আর এইখানে হয়েছে হচ্ছে আমাদের দান। তাহলে বেরিলিয়ামের শেষ কক্ষপথে এখন কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। আর এই দুইটা ইলেকট্রন আমরা এর আগে দেখে আসছি। দেখেন, এই দুইটা ইলেকট্রন থাকলে সে কার মতন হয়ে যাবে? হিলিয়ামের মতন হয়ে যাবে। হিলিয়াম কি জিনিস? হিলিয়াম হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে? তাহলে ও হয়ে গেছে এখন কার মতো? হিলিয়ামের মতো। আর ক্লোরিন যখন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন নিছে, তখন আমরা এর আগেই দেখে আসছি যে ক্লোরিন আসলে কার মতন হয়ে গেছে? এই যে কোথায় জানো? এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কার মতন হয়ে গেছে? আর্গনের মতন হয়ে গেছে, 18টা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দুইয়ের নিয়ম আমাদেরকে কি বলতেছে ভাই? শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা লাগবে? দুইটা ইলেকট্রন থাকা লাগবে। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পলে তো ভালো লাগতেছে না। সেটা হচ্ছে আমি যদি বলি যে হাইড্রোজেন, হাইড্রোজেন 1, তাই না? এবার ওর কাছে ইলেকট্রন আছেই একটা, শেষ, আর কিচ্ছু নেই ভাই। আরো একটা হাইড্রোজেন নিলাম, ওর কাছে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ওরা মিলে দুইটা ইলেকট্রন হইতে পারে। তার মানে হচ্ছে এই হাইড্রোজেন যদি একটা দান করে দেয়, তাহলে কি হইলো? তাহলে ওর কাছে দুইটা, কিন্তু ওর কাছে তো আমাদের শূন্য, ইলেকট্রনই নেই, দুইয়ের নিয়ম অষ্টক নিয়ম কিছুই নেই, তাহলে তো হইলো না। তাহলে আমরা একটা জিনিস এখানে করতে পারি, সেটা হচ্ছে যে ভাই, যে ইলেকট্রনগুলো আমরা তখন শেয়ার করব, আমরা ইলেকট্রনগুলো তখন কি করব? শেয়ার করব। শেয়ার, বা যেটাকে একটু আগে আমাদের লেখা ছিল ভাগাভাগি। তো ভাগাভাগি কিভাবে করে আমি যদি বলি, এখানে আছে হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, আমি দিলাম এটা একটা হাইড্রোজেন। আবার এখানে আছে একটা হাইড্রোজেন, এটাও আমি দিলাম 1 নম্বর কক্ষপথ। তো ইলেকট্রনটা আমি যদি দেখাই, একটা ইলেকট্রন কিভাবে আছে, এই যে এইখানে একটা ইলেকট্রন আছে, ক্রস দিয়ে দেখাইছি, আর এইখানে একটা ইলেকট্রন ডট দিয়ে দেখাইছি। তাহলে এখন যদি শেয়ার করে ওরা এই কক্ষপথটা, এই ইলেকট্রনটা এভাবে যাবে যে এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের মতো কাজ, এই হাইড্রোজেনের সাথেও কাজ করবে, আবার সেম ভাবে এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের জন্যও কাজ করবে। তাহলে এবার আমরা যদি দেখি যে এই ইলেকট্রনটা যেহেতু শেয়ার হইতেছে, তাহলে এই ইলেকট্রনটা হাইড্রোজেনের এইটারও আবার এইটারও দুইজনের জন্যই কাজ করবে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য এখন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? দুইটা ইলেকট্রন হয়ে গেছে। এটাকেই আমরা বলতেছি যে ভাই ইলেকট্রন শেয়ার, যে এই আমাদের একটা ইলেকট্রন আছে, এটা তুমিও নিবা, আবার এটা আমিও নিব। সেম ওয়েতে এই ইলেকট্রনটাকে তুমিও নিবা, আমিও নিব, আমরা দুইজন করে মিলেমিশে শেয়ার করার মাধ্যমে আমরা কি অর্জন করলাম? স্টেবিলিটি অর্জন করলাম। কিভাবে অর্জন করলাম? শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের দুইয়ের নিয়ম। তারপরে আসি আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে ভাই, আমরা যদি একটু বলি যে নিষ্ক্রিয় গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস আমি আগে এখানে কয়েকটা লিখি। হ্যাঁ, আমি এখানে ফার্স্টে লিখলাম হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 2, 1s2, এভাবেও লিখতে পারি, অথবা আমাদের যদি মন চায় যে না এভাবে একটু কঠিন লাগে, তাহলে আমি শুধুমাত্র 2 লিখলাম। হিলিয়ামের পর কে আছে? নিয়ন। নিয়ন হচ্ছে 10, 10 আমরা কিভাবে লিখবো? 2,8। নিয়নের পর আছে হচ্ছে আমাদের আর্গন। আর্গন হচ্ছে 18, কিভাবে লিখবো আমরা? 2,8,8। আর্গনের পর কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে আমাদের কত? 36, কিভাবে লিখবো এটা আমরা? 2,8। কয়টা ইলেকট্রন হইলো? 10টা ইলেকট্রন হইলো। তারপরে আমি যদি বলি এখানে আছে 18, 18 আর 8 কত হবে আমাদের?
18 আর 8 হচ্ছে আমাদের 26, তারপরে এখানে কত আছে 2, তার মানে 27 28, আর শেষে আমি যদি আরো একটা 8 বসাই, 28 আর 8 কত হবে আমাদের টোটাল 36। তাহলে এইখানে এই 4টা ইলেকট্রন বিন্যাস মোটামুটি সবগুলো আসলে আমাদের সেম টাইপের, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপরে আমি যদি বলি জেনন, এটা হচ্ছে আমাদের 54, একটু আগে আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের 54, তারপরে জেনন, রেডন, ফাইনালি আছে হচ্ছে আমাদের অর্গানেসন 118। তো এই সবগুলোর জন্য আসলে আমাদের সেম কেস। সেই সেম কেসটা কি, এখানে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করব। হ্যাঁ, আমরা এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করব। সেটা কি, নিয়নের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 8টা, আর্গনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 8টা, ক্রিপ্টনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 8টা, জেনন, রেডন, অর্গানেসন সবার শেষে আমাদের কি আছে 8টা করে ইলেকট্রন আছে। আর 8টা করে ইলেকট্রন যখন থাকে আমরা কি বলতে পারি যে ভাই এরা আসলে আমাদের বিক্রিয়া করতে চায় না, বিক্রিয়া করতে চায় না। তো কেন চায় না আমি যদি একটু বলি, সাপোজ আমাদের কাছে আছে হইতেছে, আমি একটা উদাহরণ নিলাম নিয়ন। হ্যাঁ, দেখেন তো ভাইয়া, নিয়ন হচ্ছে 10, এটাকে আমরা বলতে পারি 1s2 2s2 2p6, অথবা আমরা বলতে পারি 2,8। এই 2,8 কিভাবে আসছে, এই যে আমাদের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে 6 আর 2 8টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে আছে হইতেছে আমাদের 8টা। এখন এই যে ভাই 8টা ইলেকট্রন আছে আমি তো বুঝছি, সমস্যা নাই। দ্বিতীয় কক্ষপথে আমাকে বলেন তো সর্বোচ্চ কয়টা ইলেকট্রন বসতে পারে? 8টা ইলেকট্রন বসতে পারে। ওরও কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। এবং সাথে সাথে আমরা বলতে পারি এটা আসলে কি মেনে চলতেছে, এটা আসলে অষ্টক বা হচ্ছে আমাদের অষ্টক সূত্র যেটা পড়ে আসছি, অষ্টক মেনে চলতেছে। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা। এখন তার কি কোনো দরকার আছে কারোর সাথে বন্ধন তৈরি করার, কাউকে ইলেকট্রন দিয়ে দেওয়ার, কারো থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার? কোনো কিছুই কিন্তু দরকার নেই। ঠিক এই কারণে এদেরকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয়, বা এরা আসলে কারোর সাথে কি করতে চায় না, বিক্রিয়া করতে চায় না, তাই না? নিষ্ক্রিয়, এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। কেন চায় না? ওদের শেষ কক্ষপথে ভাই স্টেবল আছে, ওদের শেষ কক্ষপথ কি আছে, স্থিতিশীল আছে। ওরা কেন অন্য কারোর সাথে বিক্রিয়া করতে যাবে? স্থিতিশীল আছে। আচ্ছা ঠিক আছে, এইটাই আসলে আমাদের টপিক, যে নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা। তাহলে আমি যদি বলি এখানে যে ভাই নিয়নের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, আর্গনেরও 8টা আছে, ক্রিপ্টনেরও 8টা আছে, বাকি যতগুলো আছে আমি লিখলাম না, সবগুলোরই আসলে আমাদের শেষ কক্ষপথে এরকম কয়টা আছে, 8টা করে ইলেকট্রন আছে। তাহলে 8টা করে ইলেকট্রন থাকলে ওর কি কোনো দরকার আছে কারোর সাথে বিক্রিয়া করার, কাউকে ইলেকট্রন দিয়ে দেওয়ার, কারোর সাথে শেয়ার করার? কোনো কিছুই দরকার নেই। কোনো কিছু যদি দরকার না থাকে তার মানে সে আসলে কি অর্জন করে ফেলছে? সে আসলে ভাই স্থিতিশীল হয়ে গেছে, বা স্থিতিশীলতা অথবা আমরা বলি স্টেবিলিটি, এইটা অর্জন করে ফেলছে। ঠিক আছে, যদি স্থিতিশীলতা অর্জন করে তখন এগুলোকে আমরা বলতেছি নিষ্ক্রিয় গ্যাস। এখন এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু হিলিয়ামকে বলি নাই এখনো। হ্যাঁ, হিলিয়াম নিয়ে কোনো কথাবার্তা বলিনি। তো হিলিয়ামের জন্য কি হয়েছে? হিলিয়ামের জন্য প্রথম এবং শেষ কক্ষপথ একটাই কক্ষপথ, কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন। আমি কিন্তু একটু আগে বলে আসছি যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, এদের জন্য আসলে অষ্টক নিয়ম কার্যকর না। এদের জন্য কি কার্যকর? এদের জন্য কার্যকর হইতেছে আমাদের 2-এর নিয়ম। শেষ কক্ষপথ বা প্রথম কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে তখনই এরা আসলে কি হয়ে গেছে, স্টেবল বা স্থিতিশীল হয়ে গেছে। তাহলে জাস্ট এই একটা হিলিয়ামের জন্য একটু ব্যতিক্রমও ঘটে, যে হিলিয়াম আসলে কার নিয়ম মেনে চলবে? 2-এর নিয়ম। এখানে লিখে দিতেছি আমরা। এবং নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন এদের সবার জন্য কি অষ্টক সূত্র বা অষ্টকের নিয়ম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। আমাদের বাসায় একটা SW থাকবে। হ্যাঁ, এটা সবাই হোপফুলি করবেন। আমি এই পার্টটা একটু মুছি। SWটা কি থাকবে? SWটা থাকবে হচ্ছে আমাদের যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে
নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি করব আমরা, ইলেকট্রন কনফিগারেশনটা করব। এইভাবে না যে 2,8 এইভাবে না, আমরা কিভাবে করব 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 এইভাবে আমরা মোটামুটি সবগুলা কভার করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের কারণ। দেখেন আমাদের পৃথিবীতে যতগুলা কাজ হয়, যতগুলো ঘটনা ঘটে, তার প্রত্যেকটার পিছনেই কি থাকবে, আমাদের একটা করে কারণ আছে, বা কারণ নর্মালি হচ্ছে আমাদের থাকে। যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা আসলে পড়াশোনা কেন করেন, আপনাদের অ্যান্সার কি হবে, যে ভাই পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, ভালো রেজাল্ট করলে একটা ভালো ভার্সিটিতে আমাদের চান্স পাবো, তখন আমরা একটু স্টেবল হব, বা আমরা অনেকে চাকরি বাকরি করব, তখন একটু স্টেবল হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কেন পড়াশোনা এখনো রানিং অবস্থায় আছে পড়াশোনা করতেছি, তাহলে আমার কি কাজ ভাই, আমি হচ্ছে চাকরি বাকরি করব, বা হচ্ছে আমরা স্টেবল হব। তারপরে আমি যেন আরো যদি এক্সাম্পল দিই, যে হচ্ছে আমাদের মানুষ যেই কাজই করে না কেন সেটা আসলে স্টেবিলিটি অর্জন বা স্থিতিশীলতার জন্য। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে পাখি কেন গান গায় ভাই, স্থিতিশীলতা অর্জনের জন্য, ঠিক আছে। তারপরে মাছ কেন সাঁতার কাটে, স্থিতিশীলতা অর্জনের জন্য। প্রত্যেকটা কাজের কিছু পিছনেই আমাদের একটাই রিজন আছে, সেটা হচ্ছে স্টেবিলিটি, স্টেবিলিটি বা আমরা বলতেছি স্থিতিশীলতা। দেখেন একটু আগে স্লাইডে আমরা বলে আসছি যে ভাই সোডিয়াম হইতেছে একটা ইলেকট্রন দান করে। এখন সোডিয়ামের কি এমন দরকার পড়ছে সে একটা ইলেকট্রন দিয়ে দিবে ক্লোরিনকে, সে তো আসিল ভালো ছিল, তাই না। এখন আমি যদি আবার বলি ক্লোরিন, ক্লোরিন নর্মালে ছিল 17টা ইলেকট্রন ছিল, ক্লোরিনের কি দরকার ছিল সে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। অথবা বেরিলিয়াম, বেরিলিয়ামের শেষ কক্ষপথে টোটাল আছে বেরিলিয়ামে 4টা ইলেকট্রন, তার কি এমন দরকার পড়ছে সে 2টা ইলেকট্রন দিয়ে দিবে। কিছু তো দরকার পড়ে না, অবশ্যই কিছু একটা দরকার পড়ছে, সেটাই কি আমাদের স্থিতিশীলতা বা স্টেবিলিটি। এইটাই হচ্ছে এখন আমাদের টপিক। আচ্ছা, এখন আমরা শুরু করব কি দিয়ে, আমরা শুরু করব হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি, একদম যদি একটা ওয়ার্ডে বলতে চাই সেটা হচ্ছে আমাদের স্থিতিশীলতা। কেন স্থিতিশীল হইতে চায় প্রত্যেকটা জিনিস, দেখেন সোডিয়াম, সোডিয়াম তো অনেকবার উদাহরণ দেখছি, আমরা অন্য একটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল আমাদের আছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 19, তাই না। 1s2 2s2 2p6 10টা ইলেকট্রন হয়ে গেছে, 19টা লাগবে, তাহলে 3s2 3p6 18টা হয়ে গেছে, আর একটা দরকার। 3p এর পর যেন কোথায় যায়, 3d তে না 4s এ যাবে, তাহলে 4s1। তাহলে এবার আমি যদি বলি যে এই যে আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখলাম, 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন আছে। 4 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে। তাহলে ও যদি স্থিতিশীলতা বা স্টেবিলিটি অর্জন করতে চায়, তাহলে ওর জন্য কি থাকা লাগবে ভাই, শেষ কক্ষপথে একটা আমাদের কি থাকা লাগবে, একটা ইলেকট্রন বিন্যাস থাকা লাগবে এমন যেটা দেখতে নিষ্ক্রিয় গ্যাসের মতন, অথবা আমরা বলতে পারি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকা লাগবে, ঠিক আছে। তাহলে ও যদি 8টা ইলেকট্রন করতে চায়, তাহলে ওর কাছে 2টা অপশন আছে। আগের মতোই আমাদের কয়টা অপশন আছে, 2টা অপশন আছে। সে হয় কি করতে পারে, এই একটাকে বাদ দিয়ে দিতে পারে, তাহলে কি হবে, শেষ কক্ষপথে ইলেকট্রন থাকলো না, এই কক্ষপথে তখন 8টা ইলেকট্রন, এটাই তখন শেষ কক্ষপথ। অথবা এটা হইতে পারে যে ও এই একটার সাথে আরো 7টা ইলেকট্রন যোগ করতে পারে, তাহলে কয়টা হবে, 8টা হবে। ও তো স্থিতিশীল হইতে চায়, আমি কিন্তু সে আগের কথাতেই আছে, সেই স্থিতিশীল হইতে চায়। তাহলে তার জন্য কি, যেটা একদম মানে মিনিমাইজিং, যেটা যে আমরা কম খরচে বেশি প্রতিদান পাবো এরকম জিনিসটা, যে আমি একটা ইলেকট্রন দিয়ে দিলে আমাদের তো এমনি 8টা ইলেকট্রন হয়ে যেতেছে, আবার 7টা ইলেকট্রন যোগ করলে 8টা হইতেছে। তাহলে আমাদের জন্য ইজিয়েস্ট অপশন কোনটা, বা আমাদের জন্য না, অ্যাকচুয়ালি কার জন্য ভাই, পটাশিয়ামের জন্য। পটাশিয়ামের জন্য ইজিয়েস্ট অপশন হইতেছে একটা ইলেকট্রন দান করে দেওয়া। তাহলে সে কি করবে, একটা ইলেকট্রন এখন দান করে দিবে, একটা ইলেকট্রন দান করে দিয়ে সে কি হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে। ক্লিয়ার, আমরা একটা ইলেকট্রন দান করে দিয়ে, তাহলে আমি লিখলাম এখানে একটি ইলেকট্রন দান করার মাধ্যমে পটাশিয়াম, আচ্ছা পটাশিয়াম হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে।
তাহলে কেউই আসলে আমাদের ফ্রিতে এমনি এমনি ইলেকট্রন দিয়ে দিতেছে না, তার নিজের একটা পারপাস আছে, তার নিজের একটা দরকার আছে, নিড আছে, ঠিক আছে। তাহলে সেই যখন একটা ইলেকট্রন দান করে দিছে, তাহলে পটাশিয়াম এখন খুশি। তাহলে একটা ইলেকট্রন যে সে দিয়ে দিছে, এই একটা ইলেকট্রনকে কাউকে না কাউকে গ্রহণ করতে হবে। এখন সে কে গ্রহণ করবে আমরা একটু দেখি। সাপোজ এখানে আমাদের আছে একটা ফ্লোরিন, তাহলে ফ্লোরিন আমরা ইলেকট্রন বিন্যাস কি জানি, 1s2 2s2 2p হচ্ছে 5। তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা আছে, 7টা। তাহলে সেই যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে টোটাল কয়টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে। যদি 8টা হয় তখন তার একটা ইলেকট্রন দরকার। সেই ইলেকট্রনটা কে প্রোভাইড করবে, ওই যে পটাশিয়াম একটা ইলেকট্রন কি করছিল, দান করে দিছিল, সেটা সে কে নিয়ে নেবে, ফ্লোরিন নিয়ে নেবে। তাহলে পটাশিয়াম খুশি, কারণ সে একটা ইলেকট্রন দিতে পারছে, দিয়ে শেষ কক্ষপথে কয়টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। আবার এদিকে ফ্লোরিনও খুশি, সে একটা ইলেকট্রন নিয়ে নিছে, একটা ইলেকট্রন নিয়ে নিছে কার থেকে, পটাশিয়াম থেকে। তাহলে পটাশিয়াম খুশি, ফ্লোরিন খুশি, কারণ শেষ কক্ষপথে তারও এখন কয়টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে, গেল। তাহলে আমিও খুশি, তুমিও খুশি, আমরা একটা যৌগ তৈরি করি, সেটা কি, পটাশিয়াম এবং ফ্লোরিন। একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, যেটা একটা নতুন যৌগ আমরা পাইছি, হ্যাঁ, সেটা কি, পটাশিয়াম এবং ফ্লোরিন, এই দুইটা মিলে আমরা কি তৈরি করলাম, পটাশিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। তাহলে যখন অণু তৈরি করি অথবা আমরা কি বলতেছি রাসায়নিক বন্ধন তৈরি করি, এখানে তো পটাশিয়াম আর ফ্লোরিনের মাঝখানে একটা বন্ধন আছে, তাই না? এই যে বন্ধনটা তৈরি করলাম, এটাকে আমরা কেন তৈরি করলাম, এটা আমরা তৈরি করলাম কারণ এখানে পটাশিয়ামও স্থিতিশীল হইতে পারে, ফ্লোরিনও স্থিতিশীল হইতে পারে। তাহলে দুইজনই স্থিতিশীল হয়েছে, আমরা সবাই খুশি, তার মানে আমরা একটা যৌগ তৈরি করতে পারি। এখানে আরো একটা এডিশনাল কথা, এডিশনাল না, এটা আসলে মেজর একটা কথা, সেটা হচ্ছে যে পটাশিয়াম যখন এই ইলেকট্রনটা দান করে দিছে, এখন কয়টা ইলেকট্রন টোটাল, এই এতটুকুর মধ্যে আমরা গুনি, 2 4 10 12 18টা। 18 জনে কে ভাই, 18 হইতেছে আর্গন। তাহলে পটাশিয়াম হয়ে গেছে কার মতন, আর্গনের মতন। আবার আমি যদি বলি আরো একটা পয়েন্ট, যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা হয়ে গেছে, তাহলে টোটাল এখন ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন কয়টা, 10টা। 10 নাম্বারটা কে, 10 নাম্বারটা হইতেছে আমাদের নিয়ন। তাহলে দেখেন পটাশিয়াম একটা আর্গনের বা একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, আবার আমি এখানে বলতেছি ফ্লোরিন নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, এবং এই দুইজনই হইতেছে আমাদের কি, নিষ্ক্রিয় গ্যাস, তাই না? তাহলে আমরা বলতে পারি সবাই আসলে কি করতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতন হইতে চায়। নিষ্ক্রিয় গ্যাস হইতেছে আমাদের রোল মডেল বা আইডল, সবাই আমরা নিষ্ক্রিয় গ্যাসের মতন হইতে চাই। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো কি স্থিতিশীল, আমরাও স্থিতিশীল হইতে চাই। আমরা হোপফুলি সবাই বুঝতে পারছি, আমি সামনের দিকে যাই, ঠিক আছে। তারপরে এই যে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা আস্তে আস্তে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের দিকে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটু বলি আমি, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা কি জিনিস, একদম সিম্পলি আমরা বুঝবো, একদম সিম্পলি। সেটা কি, আমি যদি বলি যে ভাইয়া আমরা যেন কি চাই, আমরা চাই স্থিতিশীলতা, যেমনি হোক ভাই আমি স্থিতিশীলতা চাই। শেষ কক্ষপথে যেন কয়টা ইলেকট্রন চাই, 8টা ইলেকট্রন চাই, আবার মাঝে মাঝে কয়টা ইলেকট্রন চাই, 2টা ইলেকট্রন চাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি বললাম যে ভাই একটু আমরা পুরাণ পড়া, আমাদের সেকেন্ড অধ্যায়ের পড়ে আসি। সেটা হচ্ছে যে রাদারফোর্ড আমাদেরকে একটা কথা বলছিল। রাদারফোর্ড আমাদেরকে কি বলছিল, যেমন আমি যদি বলি এখানে আমাদের আছে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, এটার ভেতর কয়টা ইলেকট্রন আর কয়টা প্রোটন আছে বলতে পারবেন? এখানে আসলে 12টা প্রোটন আছে এবং সাথে সাথে 12টা ইলেকট্রন আছে। লেখাগুলো বোঝা যাচ্ছে হোপফুলি। আচ্ছা, 12টা প্রোটন আছে এবং 12টা ইলেকট্রন আছে। এখন রাদারফোর্ড আমাদেরকে বলছিল যে একটা পরমাণু আসলে নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে কি বুঝাইতেছি ভাই, এটা প্লাসও না, এটা মাইনাসও না, এটা কিচ্ছুই না, এটা নিউট্রাল। তাহলে এইটার মধ্যে কেন আসলে নিউট্রালিটি আসে, বা এই যে আমরা বলতেছে নিরপেক্ষতা, এটা কেন আসে? এর কারণ হইতেছে, দেখেন প্রোটনের চার্জ আছে তাই না, 12, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, কয়টা আছে, 12টা। তাহলে আমি বলতে পারি এই ম্যাগনেসিয়ামের ভেতরে আসলে ভাই 12টা প্লাস আছে, ঠিক আছে।
ঠান্ডা মাথায় বুঝি। 12টা ইলেকট্রন, ইলেকট্রন দেখতে কেমন? ইলেকট্রন দেখতে হচ্ছে আমাদের মাইনাস, তাহলে 12টা মাইনাস আছে, তাহলে 12টা প্লাস 12টা মাইনাস, তাহলে কোনো কিছু থাকবে? আমি যদি কাটাকাটি করি তাহলে কি থাকে? জিরো থাকে। জিরো থাকার মানে কি? জিরো থাকার মানে হচ্ছে এটা নিরপেক্ষ, নিরপেক্ষ। এতটুকু আমরা জানি আগে থেকে, তাই না? এবার আমরা আসি আমাদের পড়াশোনায়। আমি বললাম যে ভাইয়া আমাদের কাছে সোডিয়াম আছে, আমাদের কাছে আছে হইতেছে এখন সোডিয়াম। নিলাম আমি সোডিয়াম, সোডিয়াম হইতেছে 11, তাই না? 11। তার মানে কি? তার মানে হইতেছে এখানে 11টা প্লাস আছে, সেম হইতে 11টা মাইনাস আছে। তাহলে 11টা প্লাস আর 11টা মাইনাস, তাহলে ওভারঅল এই জিনিসটা আসলে আমাদের কেমন? ওভারঅল এই জিনিসটা হইতেছে আমাদের নিষ্ক্রিয় বা নিউট্রাল। ও প্লাসও না ও মাইনাসও না, কোনোটা বেশি কম আছে নাই। এবার আমি বলি যে আমি আসলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন দিয়ে দিছি। এই যে আমাদের সোডিয়াম ছিল, ওর কাছ থেকে আমি একটা ইলেকট্রন কি করছি? দান করে দিছি। আমরা এর আগে দেখে আসছি সোডিয়াম একটা ইলেকট্রন দান করলে এটা স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাহলে ভাই সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান, ইলেকট্রন দেখতে কেমন? ইলেকট্রন দেখতে হইতেছে আমাদের মাইনাস, তার মানে ওর কাছে এখন প্রোটন আগের মতোই আছে, 11টা আছে। আমি প্রোটন দান করিনি, কি দান করছি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন এখন কয়টা হয়ে গেছে ভাই? ইলেকট্রন হয়ে গেছে 10টা, তাই না? একটা মাইনাস চলে গেছে, একটা মাইনাস কি করছে? আমি বাইরে ফেলে দিছি। তাহলে বাইরে যদি ফেলে দিই, এখন 11টা প্লাস 10টা মাইনাস, কি জিতে যাবে? অবশ্যই প্লাস জিতে যাবে। কয়টা প্লাস তাহলে বেশি আসবে? একটা প্লাস বেশি আসবে। এই যে আমাদের প্লাসটা আসলো, তখন আমরা এই যে সোডিয়াম লিখি, সোডিয়ামের মাথার উপরে একটু ডান সাইডে আমরা এখানে একটা কি দিয়ে দিব? প্লাস দিয়ে দিব। এই যে আমরা করলাম, একটা প্লাস চার্জ চলে আসছে, এই প্লাসটাকে আমরা কি বলতেছি ভাই? ক্যাটায়ন। একদম ইজি, একদম ইজি, সিম্পল কাহিনী। একটা ইলেকট্রন কি করছি? দান করে দিছি। সরি, একটা ইলেকট্রন দান করে দিছি। দান করে দেওয়ার কারণেও মাথার উপর একটা কি চলে আসছে? প্লাস চলে আসছে। এই যে আমরা প্লাস আসছে, এটাকে আমরা কি বলতেছি? ক্যাটায়ন। তাহলে একদম ছোট্ট করে যদি বলতে যাই, ক্যাটায়ন হইতেছে আমাদের ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন। ঠিক আছে? আবার সেম ভাবে অ্যানায়নেরটা আমরা দেখি। আমরা এইটা হোপফুলি সবাই বুঝতে পারছি। আচ্ছা, অ্যানায়নের একটা দেখি, তারপরে দুই একটা এক্সাম্পল দেখবো আমরা এক্সট্রা করে। অ্যানায়নের যেটা একটা দেখি, যে আমাদের কাছে আছে হইতেছে সাপোজ সালফার, ক্লোরিন ফ্লোরিন তো অনেক দেখছি আমরা। সালফার হইতেছে 16, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p6 3s2, দেন আসবে হচ্ছে আমাদের 3p4। তাহলে এই যে আমাদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাই? শেষ কক্ষপথে আমাদের এই যে শেষ কক্ষপথ, কয়টা ইলেকট্রন? 4 আর 2 6টা ইলেকট্রন আছে। তাহলে সে যদি স্টেবল হইতে চায়, তাহলে 6টা ইলেকট্রনের সাথে আমার কয়টা দরকার? আরো 2টা ইলেকট্রন দরকার, তাই না? এখন এই যে আমাদের 2টা ইলেকট্রন দরকার, তাহলে সে কি করবে? এখন সালফার এই 2টা ইলেকট্রনকে নিয়ে নিবে, তাই না? 2টা ইলেকট্রন নিয়ে নিতেছে। 2টা ইলেকট্রন নিয়ে নিলে কি হবে? আমরা এটা এখন দেখতে চাই। আগে বলি যে ভাইয়া সালফারের ভেতরে আসলে কয়টা যেন ছিল? 16 করে। তাহলে সালফারের ভেতরে 16টা কি ছিল? প্লাস ছিল, আর কি ছিল? 16টা মাইনাস ছিল। এই জন্য সালফার একটা নিউট্রাল ছিল। আমি 2টা ইলেকট্রন এক্সট্রা নিয়ে আসছি ভাই, তার মানে কি আনছে? এই যে 2টা মাইনাস আমি নিয়ে আসছি, নতুন করে কি আনছে? 2টা মাইনাস। এটা ইমোজির মতন হয়ে গেছে, তাই না? আচ্ছা যাই হোক, একটু মুছে দিই আমরা। হ্যাঁ, ইমোজি হয়ে গেছিল। তাহলে 2টা ইলেকট্রন আমি কি আনছি? এক্সট্রা আনছি, তাই না? 2টা ইলেকট্রন এক্সট্রা আনছি। এখন এই 2টা ইলেকট্রন এক্সট্রা আনলে তাহলে 16টা মাইনাসের জায়গায় এখন কয়টা মাইনাস হয়ে যাবে? 16টা মাইনাসের জায়গায় এখন কয়টা মাইনাস হয়ে যাবে ভাই? 18টা মাইনাস হয়ে যাবে। এই যে 18টা মাইনাস। তাহলে এবার যদি আমি একটু কাটাকাটি করি, 16টা প্লাস 18টা মাইনাস, কি জিতে যাবে? মাইনাস জিতে যাবে। কয়টা জিতে যাবে ভাই? 2টা জিতে যাবে। তার মানে সালফার এখন কি আছে? মাইনাস অবস্থায় আছে। কয়টা মাইনাস? 2টা মাইনাস। কোথায় লিখবো? উপরে ডান সাইডে, 2 মাইনাস, সালফার 2 মাইনাস। এই যে আমাদের এটা ঋণাত্মক হয়েছে, ঋণাত্মক, তাই না? এটাকে আমরা বলতেছি হচ্ছে ঋণাত্মক আধান।
এই ঋণাত্মক আধানকে আমরা নাম দিয়ে কি দিব, অ্যানায়ন। অ্যানায়ন। ধনাত্মক আধানকে আমরা বলছিলাম ক্যাটায়ন। আবার একটু বলি, ধনাত্মক আধানকে আমরা বলছিলাম ক্যাটায়ন, ঋণাত্মক আধানকে আমরা বলছিলাম অ্যানায়ন। ঠিক আছে, আমরা লাস্ট আর দুই একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে যে আমাদের কাছে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড দেখি। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কি 1s2, তারপরে 2s2, তারপরে হইতেছে আমাদের 2p6, তারপরে হচ্ছে আমাদের 3s2। আচ্ছা, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। এই যে দুইটা ইলেকট্রন আছে, তাহলে সে কি করবে, এই দুইটা ইলেকট্রন দান করে দিবে। তাহলে ম্যাগনেসিয়াম আমি মাইনাস দুইটা ইলেকট্রন লিখলাম। মাইনাস দুইটা ইলেকট্রন লিখে দুইটা ইলেকট্রন যদি চলে যায়, আমরা বলছি যদি আমি ইলেকট্রন বাদ দিয়ে দিই, এখানে একটু শর্টকাট না অ্যাকচুয়ালি, ইলেকট্রন যখন আমরা বাদ দিব, ইলেকট্রন যখন বাদ দিব, মাথার উপর কি আনবো, প্লাস আনবো। ইলেকট্রন যোগ করব, তাহলে মাথার উপর কি আনবো, মাথার উপরে হচ্ছে কি আনবো, মাইনাস আনবো। হ্যাঁ, এই সাইনগুলো আমরা নিয়ে আসবো। ইলেকট্রন যখন বাদ দিতেছি, মাথার উপর কি আনবো, প্লাস আনবো। এই মাথার উপর যখন প্লাস আনবো, তখন এটাকে আমরা কি নাম দিব, তখন এটার আমরা নাম দিব ভাই ক্যাটায়ন। তখন এটার নাম দিব আমরা ক্যাটায়ন। ইলেকট্রন যখন আমরা বাদ দিয়ে দিব, মাথার উপর মাইনাস আনবো, মাইনাসের আমরা নাম দিব হইতেছে অ্যানায়ন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের টোটাল সামারি। যে উদাহরণটা আমরা দেখতেছিলাম ওইটার মধ্যে একটু ব্যাক আসি। ম্যাগনেসিয়াম যখন দুইটা ইলেকট্রন দান করে দিছে, আমরা বলছিলাম ইলেকট্রন যখন বাদ দিব, মাথার উপর কি নিয়ে আসবো, প্লাস। তাহলে ম্যাগনেসিয়াম কি আনবো, ম্যাগনেসিয়াম প্লাস আনবো। যেহেতু দুইটা, তার মানে 2+। ঠিক আছে, আমরা আরো একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে, এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন। আমি যদি আবার বলি যে আমাদের কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে ফেলছে। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে ফেলে এখানে অ্যালুমিনিয়াম কত হবে, যেহেতু দান করছে বা ইলেকট্রন দিয়ে দিছে, তখন মাথার উপর প্লাস। কয়টা প্লাস, 3টা প্লাস আনবো। তাহলে অ্যালুমিনিয়াম 3+ চলে আসছে। এইটাও আমাদের একটা ক্যাটায়ন। আমরা আবার দেখি যে ফ্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়, ফ্লোরিন। ইলেকট্রন যোগ করছি, তার মানে মাথার উপর কি মাইনাস একটা, তার মানে এখানে একটা মাইনাস। ঠিক আছে, একটু সুন্দর করে লিখি। তাহলে এখানে আসলে আমাদের কি একটা মাইনাস। তাহলে এটা আসলে কি তৈরি হয়েছে, এটা আসলে আমাদের অ্যানায়ন তৈরি হয়েছে। তাহলে ক্যাটায়নও আমরা দেখলাম, আমরা কি দেখলাম, অ্যানায়নও দেখলাম। কেন ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়, সেটা হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। কেন সে স্থিতিশীলতা অর্জন করতে চায়, স্থিতিশীলতা অর্জন করলে সে হচ্ছে যৌগ তৈরি করতে পারে। ঠিক আছে, আমরা আবার বলি যে এখানে আমাদের যখন কি করব, আমরা ইলেকট্রন বাদ দিয়ে দিব, তখন মাথার উপর প্লাস আনবো। প্লাস আনলে এটাকে আমরা বলতেছি ক্যাটায়ন। যখন ইলেকট্রন যোগ করব, তখন মাথার উপর কি নিয়ে আসবো, মাইনাস। মাইনাস আনলে এটাকে আমরা কি বলি, অ্যানায়ন বলে থাকি। এখন এখানে একটা জিনিস আমি একটু মনে করাই না, কি বলতেছি, এটাকে সতর্কতা। সেটা হচ্ছে যে আমাদের বইয়ে মাঝে মাঝে এই পার্টটাকে, অন্য কোনো পার্ট না, জাস্ট আমি এই পার্টটার কথা বলতেছি, এই জিনিসটাকে এইভাবে লেখে। দেখেন, ম্যাগনেসিয়াম এটা ভেঙে দুইটা ইলেকট্রন প্লাস, ম্যাগনেসিয়াম 2+। এইটা যে কথা ভাই, এটা অ্যাকচুয়ালি সেম কথা। এখন কেন এটা অ্যাকচুয়ালি সেম কথা, দেখেন ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এটা যে কথা। ম্যাগনেসিয়াম ভেঙে দুইটা ইলেকট্রন এবং ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, সেম কথা। তা আমাদের বইয়ে বেশিরভাগ সময় এই পার্টটা লেখা থাকে, এই জিনিসটা লেখা থাকে, এবং আমরা এটা দেখে কনফিউজড হয়ে যাই। এটা লেখেন, কোনো সমস্যা নেই। কেন আসলে সমস্যা নেই, এটা আসলে জাস্ট দুইটা ইলেকট্রন সমীকরণের বাম সাইডে আছে, আমরা সমীকরণের ডান সাইডে নিয়ে গেছি। এই যে সমীকরণের ডান সাইডে নিয়ে গেছি দুইটা ইলেকট্রন প্লাস ম্যাগনেসিয়াম 2+। ঠিক আছে, তাহলে এইটা আসলে দুইটা সেম কথা। আর অ্যানায়নের ক্ষেত্রে এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা একটা ইলেকট্রন যোগ করে মাইনাস দেখাই দেব। ঠিক আছে,
হোপফুলি এতটুকু আমাদের জন্য ক্লিয়ার। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি আমরা বুঝে যাই তাহলে আয়নিক বন্ধন আমাদের জন্য একদমই ইজি। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হোপফুলি শুরু করব। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।